নমস্কার, আজকে গুঞ্জরণের প্রথম এই সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে গুঞ্জরণের আলাপচারিতায় আমার সঙ্গে রয়েছেন এই সমসময়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং ভীষণ জনপ্রিয়, যার সঙ্গে কথা বললেই প্রথমে একটা রসিক শিল্পী মানুষের পরিচয় আমরা পাই। বাংলা সঙ্গীত জগতের বিভিন্ন শাখায় যার অনায়াস একটা যাতায়াত, অসংখ্য ছাত্রছাত্রী, দেশে বিদেশে অসংখ্য গুণমুগ্ধ শ্রোতা, সেই সঙ্গীত শিল্পী যার গান পরিবেশন শুধু নয়, গান পরিবেশনের সেই গানের প্রেক্ষাপট, সেই সমস্ত কিছু নিয়ে একটা যে কোনো অনুষ্ঠানকে অসাধারণ করে তুলতে পারেন। আজকে সেই প্রখ্যাত সঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরীকে আমি স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। নমস্কার সকলকে, তোমাকেও শুভেচ্ছা জানাই। আজকে মানে অলোক দাকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই আলাদা করে। না, অনেক বললে তো, আর বলার কিছু নেই। না, এটা আলাপ করানোটা একটা আনুষ্ঠানিকতা। ঠিক আছে, সেই অর্থে তুমিও তো আমার ছাত্রী, তাই না? সেই একদমই একদমই। জিজ্ঞাসা আমি প্রথমেই আমি একটা গান দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুরু করতে চাইছি, তারপর অনেক কথা, বেশ কিছু কথা জানার রয়েছে এই সময় গান সম্পর্কে। আচ্ছা, গান তো আছে, ঠিক আছে, আমি একটু অংশ একটুখানি শোনাই। অবশ্যই অবশ্যই শোনো। ছিন্ন পাতা সাজাই তরুণী, একা একা করি খেলা। ছিন্ন পাতা সাজাই তরুণী, একা একা করি খেলা। আনমনা যেন দিকবালিকার, আনমনা যেন দিকবালিকার, ভাসানো মেঘের ভেলা। ছিন্ন পাতা সাজাই তরুণী, একা একা করি খেলা। যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালি, কোন আনন্দে সকালে ধরানো আমের মুকুল, ঝরানো বিকাল বেলা। ছিন্ন পাতা সাজাই তরুণী, একা একা করি খেলা। রবীন্দ্রনাথের গানই গাইলাম। একদম, মানে আমি অনেকদিন পর এই গানটা আমি স্যারের কাছ থেকে শুনলাম। আচ্ছা, স্যারই বললাম আমি কিন্তু, কারণ অযোধ্যা বলতে আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমি এই সময়ের বাংলা আধুনিক গান আমি একটা শুনতে চাইছি। পুরাতনী গান আপনার কাছ থেকে আমিও অনেক শিখেছি কয়েকটি, কিন্তু আমার তারপরে যেটা জিজ্ঞাসা করার, মানে আপনার থেকে যেটা জানতে ইচ্ছে করছে, এই যে আপনি যখন পারফর্ম করেন কোনো টেলিভিশনে বা কোনো মঞ্চে, তখন যেন মনে হয় যে আপনি তো গানের প্রেক্ষাপট তো বলছেন, সেটা যেন মনে হচ্ছে আপনি সমস্ত এই দর্শক বৃন্দকে বা শ্রোতাদের সকলকে আপনি সঙ্গে নিয়ে চলছেন, মানে তারাও তাতে সাড়া দিচ্ছে। এই যে মাতিয়ে রাখা, এটার ক্যারিশমা কোথায়? শোনো, ক্যারিশমা কিছু না, এটা হচ্ছে আমাদের বাংলা গানের বৈশিষ্ট্যই ছিল বলছি, পরিবেশনের বৈশিষ্ট্য। সেটা হচ্ছে বৈঠকি আসরকে আগে খুব প্রাধান্য দেওয়া হতো। বৈঠকি মানে শিল্পী এবং শ্রোতা এক আসনে বসবেন এবং তাদের ভাব বিনিময় হবে। এখন তো অন্য ব্যাপার, এখন তো আমরা গান করি, অন্ধকারে থাকেন শ্রোতারা, তারা কি করছেন, অন্যমনস্ক হয়ে আছেন, না ঘড়ি দেখছেন, না ফোনে কথা বলছেন, না আমার গান শুনছেন, সেটাই বোঝা যায় না। কিন্তু বৈঠকি আসর যেটা বাংলা গানের প্রাণ ছিল, যেখান থেকে বিখ্যাত শিল্পীরা সব উঠে এসেছেন, রামকুমার চট্টোপাধ্যায় তো একটা ফিনোমেন, কিন্তু এছাড়াও যত শিল্পী আজকে নাম করেছেন তাদের সবাই কিন্তু এই ধরনের ছোটখাটো আসর থেকে পাদপ্রদীপের আলো এসেছে। এবং এই ছোটখাটো আসরে কোনো ফাঁকিবাজি চলে না। মানে ধরো সেখানে মাইক্রোফোন যদিও বা থাকে, তার কোয়ালিটি খুব একটা ভালো নয়। যে কোনো সময় থাকতো না মাইক্রোফোন, এমনি গান হতো, মাইক্রোফোনের দরকার নেই।
15-20 জন শ্রোতার জন্য মাইক্রোফোনের তো দরকার নেই। বৈঠকিতে যেরকম এবং তখন ধরো যেটা আমরা বিদেশে গিয়ে পরবর্তীতে আমি পেয়েছি, এটা আমার আচ্ছা যে কথাটায় আমি আসছি, যে এই ক্যারিসমা বলছো, ক্যারিসমা কিছু না। আমি যখন দেশের বাইরে গান গাইতে গেছি বা পশ্চিমবঙ্গের বাইরে গান গাইতে গেছি, তখন কিন্তু শ্রোতাদের বিবেচ্য বা বিচার্য কিন্তু কে আর্টিস্ট তা নয়। সে গানটা কে আর্টিস্ট তখনই যখন সেখানে সুচিত্রা মিত্র কি লতা মঙ্গেশকর কি হেমন্ত আচ্ছা। মুখোপাধ্যায় কি মান্না দে, আচ্ছা তার পরবর্তীরা কে আর্টিস্ট বড় কথা নয়, সে কি গাইছে সেটাই আর কেমন করে গাইছে তাদের কনভিন্স করতে পারছে কিনা। আচ্ছা কারণ সমস্ত প্রবাসী বাঙালি তারা বহু বছর আগেই দেশ ছাড়া, এখন নয় পেন ড্রাইভে দৌলতে বা ইলেকট্রনিক মিডিয়ার নানা রকম কষ্টতে এখন দুর্গ করে নিকট বন্ধু করা শোনা একদম যায়। রবীন্দ্রনাথ অনেক আগে লিখে গেছেন এই সমস্ত, কিন্তু আগে তো এসব ছিল না। একদম এখান থেকে ধরো আমেরিকায় আমি যখন প্রথম গেছি 94 সালে 94, তখন মানে দেশ থেকে শিল্পী আসবে না কেন, আসছে, কিন্তু এই পুজোর সময় 4 জন শিল্পী আসছে, গোটা আমেরিকায় ভাগাভাগি করে তাদের গান শোনা হচ্ছে। হ্যাঁ, মানে একটা শনিবার আমি এখানে তো রোববার একটা জায়গায় ওদের 3-4 সপ্তাহ ধরে দুর্গাপুজো হয়, একদম। এবং সেখানে ডাল অ্যান্ড ড্রাম তুমি যেন বলছো পরপর 10টা গান যদি আমি গেয়ে যাই, হ্যাঁ হ্যাঁ তার চাইতে শ্রোতারা বেশি নেবেন যে আমি 5টা গান গাইলাম আর 5টা গানের সম্পর্কে একটু বললাম, বা অডিয়েন্সের রিমার্কস, অডিয়েন্স কি চাইছে, কি চাইছে অডিয়েন্স সেটাই। দুটো কথা আমাকে বললেন। একদম। আমার তো বেশ মনে আছে আমি সত্যজিৎ মুখোপাধ্যায়ের গান গাইছি এক জায়গায়, তো একজন হলের মধ্যেই বললেন যে আপনি জানেন এটা আমার প্রথম রেকর্ডের গান, আমি তো জানতাম না। হ্যাঁ, তারপরে বললেন উল্টো পিঠে কি ছিল জানেন, কিছুই মানে জানি না আমি। দর্শক শ্রোতা বলছেন হ্যাঁ, আপনারা। আচ্ছা। দর্শক শ্রোতা, এই যে পারস্পরিক ভাব বিনিময়, আদান প্রদানটা সেইটা একটা শিল্পীকে তার জায়গা সম্পর্কে সচেতন করে। যখন আমি প্রথম বিদেশে যাই বা কলকাতার বাইরে গান গাইতে যাই, তখন আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড বলো গানের, যিনি এখন আর নেই আমাদের মধ্যে, অল্প বয়সে চলে গেছেন, উৎপলেন্দ্র চৌধুরী। আচ্ছা হ্যাঁ। উৎপল দা আজকে 6-7 বছর নেই। উৎপল দা আমাকে পাখি পড়ার মতো করে বলতো যে অচেনা গান গাইবি না, মানে গিয়ে প্রথমে পরিচিত গান গাইবি। তোর হয়তো একটা গান গাইতে খুব মানে মনে হয় ইচ্ছে করছে, একটা বেশ ক্যারিসমা আছে, কিন্তু তোর ইচ্ছে করলেও যে অন্য লোকের সেই গানটা ভালো লাগবে। মানে তারা অ্যাকসেপ্ট করবে তা তো নয়, সেইটা তো অ্যাকসেপ্ট করবে। তুই আগে 5-6টা গান দিয়ে তাদের আগে অভিভূত কর, যে আচ্ছা তুই যে কি করতে পারিস সেটা বোঝা, তারপরে নয় তুই আস্তে আস্তে তুই নিজের একটা পছন্দের নিজের গান। পছন্দের গানে। এইভাবে তার কিছু লেসেন্স ছিল আমার প্রতি, যেগুলো খুব কাজে লেগেছে। এবং ওই তখন থেকেই ভার্সেটালিটির দিকে আমি নজর দিই, যে প্রাথমিকভাবে ধরো প্রধানত আমি রবীন্দ্রনাথের গানই তো গেয়েছি, শিক্ষা গ্রহণ করেছি, শিক্ষা দানও করেছি রবীন্দ্রনাথের গান, এখনো করছে। এখনো করছি প্রধানত। কিন্তু তার পাশাপাশি তুমি পুরনো বাংলা আধুনিক গান, পরবর্তী বাংলা গান, রজনীকান্তর গান, দ্বিজেন্দ্র গীতি, কাব্যগীতি, অতুপ্রসাদের গান, নাটকের গান, বাংলা হাসির গান আমার একটা অন্য বিষয়। হ্যাঁ, এই সবই চর্চা রেখেছি এই কারণে যে অডিয়েন্স তোমাকে তখনই অ্যাকসেপ্ট করবে যখন তুমি মোটামুটি বাংলা গানের সবকটা উপাদান তুমি দিতে তার পারবে। সামনে রাখতে হবে। সেই দিক দিয়ে আমি নিজে তৈরি হয়েছি, মানে পরিবেশ তৈরি করে দিয়েছি। পরিবেশ তৈরি করে। মানে আমি একটা দুটো গান গাইতে যাব, কলকাতায় রবীন্দ্র সদনে দুটো গান গাইতে গেলে কোনো প্যানিক নেই, দুটো গান গাইলাম, যে চেঁচিয়ে উঠলো আরেকটা করুন, হয় করলাম বা করলাম না। কিন্তু বিদেশে যখন আমি একটা স্মল অডিয়েন্সকে ফেস করছি, 30-40টা লোক চেয়ার পেতে আমার সামনে বসে আছে, আলো জ্বলছে, আমার মুখেও যে আলো তাদের মুখেও সেই আলো, শুধু আপনাকেই শুনছে। এইটা গান গাবো, আচ্ছা এই গানটা আপনি কার গান গাইলেন, এই যে কথা আরম্ভ হলো, আচ্ছা তার মানে একটা আদান প্রদান আরম্ভ হলো। সেই আদান প্রদানই একটা শিল্পীকে। এই আদান প্রদান কি এখানে দর্শক শ্রোতাদের মধ্যে পাচ্ছেন? ছিল তো, ধরো এখানে তো ঘরোয়া আসরগুলো খুব নাম করেছিল একসময়, ভবানীপুর সঙ্গীত সম্মেলনী, হ্যাঁ, যেটা আর থাকলো না। সেখানে আমরা নিজেরা দেখেছি, সেখানে মূলত ক্লাসিক্যাল গান বাজনা হতো, কিন্তু ওখানে অসাধারণ সেই ভবানীপুর সঙ্গীত সম্মেলনের ঘরের মধ্যে শিল্পী গান গাইছেন, মানে সে যখন তানপুরা বাজছে তখন থেকে শ্রোতা তাকে দেখছে। আর এখানে তো সেই হয় আগে থেকে ঘরে আলো নিভে গেল, মিউজিক তারপর ঠিক স্টেজ করা। খুললো, তারপর অ্যানাউন্সমেন্ট হলো, একটা অন্যরকম মাইক্রোফোনের ব্যবস্থার মধ্যে শিল্পী হঠাৎ গান গাইতে আরম্ভ করলেন, মানে তাকে ধরা ছোঁয়া যাচ্ছে। তো ঘরোয়া আসরগুলো আগে খুবই ছিল। এবং ধরো যে পাড়ার যে জলসাগুলো আগে হতো,
যে জলসায় এখন এমন আলো ফালো দেয় যে শ্রোতা ভয় পেয়ে যায়, এবং শ্রোতার ক্যারেক্টারও পাল্টে গেছে। আগে ধরো আমাদের ছোটবেলা দেখেছি আমাদের মা ঠাকুমা বাবা কাকা জ্যাঠা একটার দিকে বসে আছেন, একদিকে মধ্যবয়স্কের দল, একদিকে প্রাচীনের দল, একদিকে নবীনের দল, এবং তাদের জন্য টাইম স্লট ভাগ করা ছিল। আমরা জানতাম রাত্রি 11টার পরে তখন বলতো লারে লাপ্পা। হ্যাঁ হ্যাঁ, লারে লাপ্পা গান মানে, লারে লাপ্পা গান মানে কিন্তু কিছু না, ওইটা আশা ভোসলের কিছু গান, হ্যাঁ, বা হিন্দি গান মোহাম্মদ রফি সাহেবের বা কিশোর কুমারের, এই হচ্ছে লারে লাপ্পা। এবং যখন আর ডি বর্মন গানের জগতে প্রবেশ করলেন তখন সবাই বললো গেল গেল, কিন্তু আমরা তো বুঝেছি যে গেল গেল নয়, কারণ আর ডি বর্মনের মধ্যে যা প্রতিভা ছিল সেই প্রতিভা ভাঙিয়ে বাঙালি বা ভারতবর্ষের সঙ্গীত শিল্পীরা বহু বছর কাটিয়ে দিতে পারতেন। কিন্তু দুঃখের কথা হচ্ছে সেই শিক্ষাটা একালে সবাই মধ্যে রয়েছে এইটা বলতে পারবো না। মানে বলছেন শ্রোতার চরিত্র খানিক পাল্টেছে এই কারণে, শ্রোতা যখন দেখছে যে মানে সে ফ্যামিলিয়ার হতে পারছে না যে যে গান বাজনা হচ্ছে অন স্টেজ, সেটার সঙ্গে সে ধরতে পারছে না তাকে, মানে তাকে মেলাতে পারছে না, তখন সে আর আসবে না। সে কি করবে, সে ঘরে বসে ওই তার যে প্লেয়ার আছে সিডি প্লেয়ার বা এখন অনেক রকম পেন ড্রাইভ ট্রেভ বানিয়ে সে গান, পুরোনো দিনের গানটা শুনবে। সে ওই হরমুখার যাবে কেন, যাচ্ছেও না। যাচ্ছে যে প্রজন্ম তাদের কিন্তু গানের থেকে নাচের দিকে ঝোঁক বেশি। মানে আমরা যখন গান বাজনা করতে যাই হালফিলে, তখন দেখি হঠাৎ হুঙ্কার ওঠে, নাচের গান করুন না। হ্যাঁ, মানে সেই চাহিদাকে আপনি রাখেন, স্থির থাকতে পারছে না লোকে। না, আমি তো আর নিজেও নাচি না, অপরকে গান দিয়ে নাচাতে পারি, সে মাতিয়ে রাখতে পারে। এখনকার মুশকিল হচ্ছে যে এখন শিল্পীরাও তো নাচে। হ্যাঁ হ্যাঁ, সেখানে আমি এই ব্যাপারে আমার মানে আরেকটা জিজ্ঞাসা ছিল, যেমন মানে মেশিনে কাঁচা মাল ঢেলে একটা বাণিজ্যিক সমস্ত উৎপাদন হয়, তেমনই আধুনিক এখনকার যে গানগুলো তৈরি হচ্ছে সেগুলোর একটা ট্র্যাক আগে থেকেই তৈরি করা থাকছে আর কি, তার মধ্যে কথা বসিয়ে এবং শিল্পীকেও সেই অনুযায়ী গান করতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তাতে কি বাংলা এখনকার তার সাহিত্য কমে যাচ্ছে? শোনো, আমি তোমায় বলি, আর ডি বর্মন মানে নির্মলেন্দু চৌধুরী বা সচিন্দ্র বর্মন বাংলা গানের দুই দিকের দুজন মহিম, দুজন দিকপাল মানুষ। এদের গানে কিন্তু মানুষ নেচেছে, কেঁদেছে, হেসেছে। নির্মলেন্দু চৌধুরীকে আমরা খুব ভাগ্যবান। আমার ধরো এখন 61 বছর বয়স, এই সময় আমার যে বয়স, সেই বয়সে আমি যদি আজ থেকে 40 বছর কি 45 বছর পিছনে ফেরত যাই, মানে আমার যখন 15, 16 বা 20 বছর বয়স, তখন থেকে আমি সমস্ত দিকপাল শিল্পীদের দেখেছি, তাদের অন স্টেজ গান। কাকে দেখিনি, সকলকে। হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদে তো বাদই দাও, শ্যামল মিত্র, তরুণ বন্দ্যোপাধ্যায়, মৃণাল চক্রবর্তী, সন্ধ্যাদি, আরতি মুখোপাধ্যায়, বনশ্রীদি, নির্মলেন্দু চৌধুরী, অমর পাল, পূর্ণদাস বাউল, সচিনদেব বাবু, আমাদের সামনে এইসব কোনো ফালতু কথা বললে চলবে না। আমরা দেখেছি যে কি করে শিল্পী শ্রোতা গড়ে, কি করে শিল্পী একজন শ্রোতা গড়তে পারেন, আমি দেখেছি। কারণ এখন ধরো আমাদের নামের সঙ্গে কি কোনো গান ঘোরে না, একেবারেই না, ঘোরে না। এখনকার শিল্পী, ধরো আমি বলেই দিচ্ছি, আমি তো স্পষ্টি কথা বলি, ধরো এখনকার শিল্পী বলতে কি, লোপামুদ্রা, লোপার নামের সঙ্গে গোটা 10-12 গান ঘোরে, এখনো সাধারণের মুখে চলে আসবে, এইটা করো, ওইটা করো, সেইটা করো, আছে আমাদের। হ্যাঁ, শুভমিতার কিছু গান ঘোরে, শ্রীকান্তর কিছু গান ঘোরে, আই এম ভেরি সরি টু সে রাঘবের কিছু গান ঘোরে, হয়তো মনোময়ের কিছু গান ঘোরে। কিন্তু আমি তোমায় বলি, দুঃখের সঙ্গে বলছি, আর কোন শিল্পীর কথা আমি বলতে পারি কি, হয়তো আছেন কি, আমি হয়তো মিস করলাম, যাদের নামের সঙ্গে গান ঘোরে আমজনতার কাছে। আমজনতার মানে তুমি বাজারে যে লোকটা আলু পটল বেচছে, সেও কিন্তু স্বাদের লাউ বানাইলে করে দিচ্ছে জানলায়। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান যখন সুজিতা মিত্র যখন বাংলায় এসে ঘুরেছেন, ধলেশ্বরী উপর দিয়ে যেন লিখছেন যে মাঝি গাইছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিংবা হ্যাঁ হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, আমার বাংলার মাঝি কি কোনোদিন এই গান গাইবে? সুচিত্রাদি তার বইতে লিখেছেন, আমি কোট করলাম তাকে। তার মানে কি, শিল্পী শ্রোতা গড়ে এবং শ্রোতার সামনে
মানে এখন গান বাজনাটা আমি এখনকার গান বাজনার সঙ্গে অনেক শ্রদ্ধাশীল, কারণ এখনকার প্রচুর ছেলে মেয়ে আছে যারা ভালো গান বাজনা করছে, এক্সপেরিমেন্ট হচ্ছে। এমনি ধরো আমি যে দুটো একটা নাম নিয়ে তুমি বলো, যেমন স্নিগ্ধ দেব সেনগুপ্ত, স্নিগ্ধ সুরজিৎ সেনগুপ্ত ফুটবলার, তার সুযোগ্য পুত্র, খেলায় নয় গানে, মানে সুরজিৎ সেনগুপ্তর পায়ে যে কাজগুলো ছিল সেগুলো ওর গলায় এসছে, সেটা মানে এটা শ্রীকান্ত একবার বলেছিলেন, সত্যি তাই। এবং গানটা করে শুভাশিস মুখোপাধ্যায়। শুভাশিস হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতে এখন ইয়ং ছেলে মেয়েদের মধ্যে পুরোধা, তার থেকে ভাঙিয়ে কিন্তু ও আধুনিক বাংলা গানে নিজে সুর করছে, কথা করছে, মানে সম্মান জানাতে হয়। বা এখানে ধরো মধুরিমা দত্ত চৌধুরী, মধুরিমা বা আমাদের পায়ে ঘর, বা শ্রমিক পাল, আরো অনেক নাম আছে, আমাদের বৈশী গৌতম, গৌতম বাবু তার নিজস্ব গানও আছে, তার নিজের গান করেন। কিন্তু এই শ্রীকান্ত কথা নয় বাদে দিলাম, ও তো প্রতিষ্ঠিত, আমাদের বৈশী, আমরা একসঙ্গে গান বাজনা করেছি, সেটাকে পরিচয় দিই। কিন্তু এই যে যতগুলো নাম আমি তোমাকে বললাম আগে, ততগুলো নাম কিন্তু এখন নাম বলতে পারবো, কিন্তু তাদের সঙ্গে গান বলতে পারবো না। হ্যাঁ, এই গান বলাটা মানে আলাদা করে আমি যে আমার যেটা, আর তুমি যেটা বলছিলে যে ওই হ্যাঁ, মিউজিক রেকর্ডিং, স্কোরিং এখন অনেক পাল্টেছে, এখন অনেক মানে অনেক কিছু করা যায়। আমি আগে যেমন গীতিকার, সুরকার, গায়ক গায়িকা মিলিয়ে সব ভুলে যাও, যেখানে বসে তুমি ইন্টারভিউ নিচ্ছ, এটা হাতিবাগান অঞ্চল, তাই তো, এটা আমার গানের ক্লাসও বটে, একটু পরে ছেলেমেয়েরা এর থেকে ঢিলছড়া দূরত্বে ছিল, একটু দূরেই HMV রিহার্সাল রুম, নলিনী সরকার স্টুডিও, মানে এখান থেকে হার্ডলি হাঁটলে 5 থেকে 7 মিনিট লাগবে সেখানে পৌঁছতে, আস্তে আস্তে হাঁটো। তো সেইখানে কি হতো, সারা দিন ধরে নতুন বাংলা গানের চর্চা হতো। চর্চা মানে যে রেকর্ডিং যে সব হচ্ছে তা নয়, সেই গান শুনে তখন কর্তব্যরা ঠিক করছেন যে এই গান যাবে কি যাবে না, এবং সেখানে একটা স্যাম্পল রেকর্ড হতো। সেই স্যাম্পল রেকর্ড অনেকই অপ্রকাশিত, মানে প্রথমে একটা গান স্যাম্পল রেকর্ড হলো, হয়ে সেটা সবাইকে শোনানো হলো, যেটা কি যেতে পারে নতুন কোনো শিল্পীর গান, তখন তখন ঠিক আছে, এটা মানে অনেক বহু শয়ে শয়ে স্যাম্পল রেকর্ড কিন্তু এখনো সন্ধান পাওয়া যায়, যারা রেকর্ড সংগ্রাহক যারা, তাদের কাছে স্যাম্পল রেকর্ড পায়। তার মানে কি, এটা নিরন্তর প্রসেস একটা, যে গানটাকে ভালো করতে হবে, যেমন তেমন গীতি কবিতা আর শুধু কবিতা তো এক নয়, এবং তাতে সুরের ওই তুমি বলছিলে, যেটা বলতে চাইলে যে গীতিকার এবং সুরকার এক আসনে। শ্যামবাজারে, এখান থেকে শ্যামবাজারও খুব কাছে, শ্যামবাজারে নচিকেতা ঘোষের বাড়ি ছিল, উনি পেশায় ডাক্তার ছিলেন, কিন্তু ডাক্তারি ছেড়ে উনি গান বাজনার জগতেই এলেন, সুরের কারিগর জানোই তো। সেই নচিকেতা ঘোষের বাড়িতে, নচিকেতা ঘোষের পুত্র সুপর্ণকান্তি ঘোষ, সুপর্ণদা আমাকে বলেছেন যে প্রায় প্রত্যেক দিনই আমার বাড়িতে গৌরীদার সঙ্গে বাবার মারপিট হতো, মানে লেখা এবং সুর নিয়ে। গৌরীদা উঠে চলে যাবে, বাবা তাকে ধরে নিয়ে এসে বসাবে, মানে এবং মানে এই গানের কথা ঠিক হচ্ছে না তো সুর ঠিক হচ্ছে না, সুর ঠিক হচ্ছে তো কথা ঠিক হচ্ছে না, এই নিয়ে এই যে মারপিট কিন্তু বাংলা গানের মঙ্গলের জন্য হয়েছে। একদমই তাই। হ্যাঁ, এই যে পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দে একটা জুটি হয়ে গেছে, তার কারণ কিন্তু অন্য। তার কারণ হচ্ছে এটা ওয়ার্কশপের মতো। মান্না দে হয়তো একটা সুর গুনগুন করছেন, করতে করতে উনি কিন্তু ওস্তাদি না করে পুলক বাবুকে ফোন করে জানিয়ে দিলেন যে এই সুরটা কিন্তু আমার এসছে, পুরো করতে পারেনি কিন্তু এই মোটামুটি এই এসছে, এবার আপনি একটা এই জুৎসই করুন। কিংবা ধরো আমি তার কিছু লিখে মুখস্থ করে আসি না, যেমন ধরো আমাদের সেই জন্যই তো মোহিনী চৌধুরী উনি বাড়িতে বসে লিখলেন সেই যে দিনগুলি, বাঁশি বাজানোর দিনগুলি, ভাটিয়ালের দিনগুলি, এরকম 2-4 লাইন লিখে উনি চলে গেলেন। শচীনদেব বাবু তখন কলকাতায় থাকেন, ওই ঢাকুরিয়া ব্রিজের পাশে ওই বাড়িতে গিয়ে বলেন যে কর্তা, সব কর্তা বলে রাখতো, বলে কর্তা এই গানটা আমি একটা শুরু করেছি, কিন্তু কিন্তু এই 4-5 লাইন যাওয়ার পরে আমি কিন্তু আর কিছু পাচ্ছি না, মানে আমি কিছু খুঁজে পাচ্ছি না, এটা কি করা যায়। তখন শচীনদেব বাবু বললে বসো, গানটা তোমার যখন মাথায় এসছে আমরা তো একটু বসে শুরু করি। ওই বাড়িতে বসে, বালিগঞ্জের বাড়িতে বসে তৈরি হলো আমি টাকডুম বাজাই। হ্যাঁ, আমি টাকডুম তো অনেক পরে, কিন্তু ওটার প্রাথমিক গান শনি টাকডুম বাজে বাজে ভাঙা ঢোল, হ্যাঁ
প্রথমটা ছিল বাজে ভাঙা ঢোল, সেটা লিখেছিলেন মীরাদেব বর্মন, মানে সুনীলদেব বর্মনের স্ত্রী। তার মানে বুঝে দেখো, উনি ওই 4টে লাইন নিয়ে এলেন, নিয়ে আমি ভুল বললাম, মীরাদেব বর্মন লিখেছিলেন বাংলাদেশের ঢোলটা পরবর্তীকালে, যেটা যখন বাংলাদেশ স্বাধীন হয়। কিন্তু ওই 5-এর দশকে যখন মোহিনী চৌধুরী এসছেন, তখন শচীন দত্তা কিন্তু তাকে বলেননি যে আপনি সুরটা এখানে রেখে যান। তখনও তো টেপ রেকর্ডার ছিল, বড় বড় স্কুল টেপ রেকর্ডার তো ছিল, বলতেই পারতো যে আপনি কথাগুলো রেখে যান, আমি সুর করে নেবো। তা কিন্তু তিনি বলেনি, একাশনে বসে সুর তৈরি হয়েছে। তুমি যখন প্রণব রায় কমলদাস গুপ্তের জুটি গান শুনবে, কতদিন দেখিনি তোমায়, মেনেছি গো হার মেনেছি, আরো অনেক গান, হ্যাঁ, পরবর্তীকালের যত বাংলা বিখ্যাত, আমি দুরন্ত বৈশাখী জয় মোহিনী চৌধুরীর লেখা, জগন্নাথ মিত্রের গান, এই সব গান শুনলেই বোঝা যায় যে এখানে গীতিকার সুরকার দুজনেই সমান স্কিল এবং দুজনেই একাশনে বসে গান করেছে। এখানে আমরা কি করি, এখানে ধরো এই যে রেকর্ডিং থাকে আমাদের, এই সিরিয়াল ফিরিয়াল গুলো যে হয়, মাঝে মাঝে তো গাইতে ডাক পড়ে, এটাই তো কাজ আমাদের। রবীন্দ্রনাথের গানের কথাই বলো, মানে গিয়ে দেখলাম ওই যেটা তুমি বলছিলে, মিউজিক অনেক আগে থেকে হয়ে গেছে, ট্র্যাক তৈরি হয়ে গেছে, এবং ট্র্যাক তৈরির সময় আমাকে ডাকেনি, সে সুযোগও নেই, সময়ও নেই, কারণ সিরিয়াল তো রোজ হচ্ছে। তখন সিনেমা আসতো অনেক কাঠখড় পুড়িয়ে, এমনকি বড় একা লাগে এই আধারে এই গানটাও বাদ যাওয়ার উপক্রম হয়েছে, এই গানটা বাদ যাওয়ার উপক্রম হয়েছিল চৌরঙ্গিতে, সময় ছিল না বলে। প্রডিউসার বলেছেন যে এই গান থাকবে না, তখন মান্নাদে বলেছিলেন, উত্তম কুমার বলেছিলেন যে এই গান না থাকলে কিন্তু আমরা সাইন করবো না। মানে এত ভালো সৃষ্টি হয়েছে, অসীমা এত ভালো সুর করেছে, মান্নাবাবু এত ভালো গিয়েছেন, উত্তম কুমার নিজে বাধা দিয়েছিলেন বলে ওই গানটা থাকবে, তারপরে তো রেকর্ড। হ্যাঁ, এখন কি হয়, ধরো আমরা গেলাম, আমি কাউকে ছোট করছি না, সে বললো অলকা এই গানটা এরকম মিউজিক করা হয়ে গেছে, একবার শুনে নিলাম। রবীন্দ্রনাথের গান হলে আগের থেকেই জানতে পারি, আধুনিক গান হলেও জানতে পারি, কিন্তু কি যে তার সিকোয়েন্স, মানে হাতে গরমে সবকিছু, কি যে তার সিকোয়েন্স বুঝে তো গাইতে হবে। হ্যাঁ, মানে একদমই এক্সপ্রেসো কফির মতন সঙ্গে সঙ্গে হাতে গরমে ওটা বেরিয়ে তোমাকে যাচ্ছে। তো সিকোয়েন্স বুঝে গাইতে হবে, একদম তাই না? এখন তুমি তো কিছু জানতে পারছো না যে এটা চাকর গাইছে না ঠাকুর গাইছে, নায়ক গাইছে, হ্যাঁ, নাকি বৃদ্ধ। যেমন আমি শুনলাম আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাই। তারপর আমি দেখলাম যে গানের মানে হচ্ছে কি, যে আমরা বৃথায় ঈশ্বরকে মন্দির মসজিদে খুঁজে বেড়াচ্ছি, তিনি তো আসলে হৃদয়ের মধ্যেই আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি। মানে এই মন্দির মসজিদে গিয়েছি, ওই কুন্ডু স্পেশালকে টাকা দিয়েছি, বেড়াতে গেছি, অমুক করেছি তমুক, পায়ের জোর কমার পরে বুঝতে পারছি কি, যে তুমি ঈশ্বর, তুমি আমার হৃদয়ে ছিলে। আমি সিকোয়েন্স বলো, যে মিউজিক তাকে আমি বলছি সিকোয়েন্স বলুন, কি সিকোয়েন্সে না বলুন, ছাই আমি জানি না, আমি গানটা করতে বলেছি করে দাও। এবার আমি ওইভাবে ভাবলাম, এবার তারপর কাছে কথা এইরকম সমস্ত মজাদার গল্প, সত্যি গল্পগুলো এবার তারপরে যখন সিরিয়ালটা দেখলাম, তখন তো লজ্জায় পড়ছে, তখন দেখছি নায়িকার নাম হিয়া, মানে সেই সিরিয়ালের নায়িকার নাম হিয়া, আর তার পিছনে নায়ক দৌড়চ্ছে, আর আবহে বাজছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। মানে মিউজিক ডিরেক্টর যে কি বুঝেছেন রবীন্দ্রনাথের গানটা, হ্যাঁ, মানে হিয়া কথাটা আছে মানে রবীন্দ্রনাথের হিয়া দিয়া দাও, হিয়া দিয়া দিল, তার মধ্যে এবার তাহলে দেখতে আমি পাইনি তোমায়, সে বনে বাজারে লুকিয়ে লুকিয়ে মরছে গাছের পিছনে, ওর পিছনে, সেই জন্য দেখতে আমি পাইনি। আচ্ছা, আমি এতগুলো যে কালজয়ী সমস্ত গানের সৃষ্টির কথা বলবেন, তার থেকে একটা একটুখানি শোনা যাবে? একটা শুনবে? কমলদার গুপ্ত তো শতবর্ষ হয়ে গেল, প্রায় আগেই হয়ে গেছে, এই যুগলবন্দ দিয়ে দিন। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুখরে স্মৃতির মুখরে আজ তবু ছায়া পড়ে রানী, কতদিন দেখিনি তোমায়, কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের
তৃষা জেগে আছে, কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যাবে দূরে চলে যায়, সে যে আর প্রিয় হয় জানি কতদিন। এই যে গানের কথা বুঝে সুর করা বা মানুষের আবেগকে সুরে রূপান্তরিত করা, এটা তো বিজ্ঞান, একটা সায়েন্স, যেটা ওরা করতে পেরেছে। এই যে প্রিলিউড গুলো তখন তৈরি হতো, প্রিলিউড শুনেও এখন আমাদের গানের কথাগুলো ভেসে ওঠে মনের মধ্যে। দেখো বলছি, সেখানে যা যা ওরা করেছিলেন, এখানে তার উত্তর সাধনা করেছেন আমাদের সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা, অঞ্জন দত্ত, আমাদের মৌসুমী। মৌসুমী অসাধারণ, তার আমি শুনেছি সেদিন মৌসুমীর এই গান, এ তো বাংলা গানের আলোচনা যতদিন হবে, কিংবা ধরো নজরুলদা আমি বাংলায় গান গাই যেভাবে করেছেন, হ্যাঁ, এগুলো সব বাংলা গানের উপাদান। কিন্তু আমার কথা হচ্ছে কোয়ালিটি এসব গানে আছে, কিন্তু আগে যেমন কোয়ান্টিটি ছিল, যে যে গাইছে তার গান সুপারহিট, যে গাইছে তার গান সুপারহিট। মানে ধরো পিন্টু ভট্টাচার্যের মতো শিল্পী, পিন্টু দার যদি 40টা রেকর্ড থাকে, তো 40টার মধ্যে 30টা গানই আমরা উইথ মিউজিক মনে রাখতে পেরেছি। ঠিক আছে, স্বর্ণযুগ। এই স্বর্ণযুগ তো একটা নয়, 60 এর দশক থেকে, যদি 60 না 4 দশক থেকে। 4 দশক থেকে তুমি ধরো যে 4 দশকের 46 এর গান, পৃথিবী আমারই চাই, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাবুডো। দেশ পরাধীন, ঠিক সেই সময় স্বদেশ প্রেম এবং ব্যক্তি প্রেম দুটো একসঙ্গে। সত্য চৌধুরীর নাম লোকে ভুলে গেছে, কিন্তু গানটা লোকে মনে রেখেছে। 4 দশক থেকে টানাটানি, ধরো টানা 8 দশক পর্যন্ত বাংলা গানে, 8 দশকের প্রথম পর্যন্ত বাংলা গানে অনেকগুলো যুগ, মানে একসঙ্গে প্রায় 40 বছরে প্রায় 3টে 3.5টে যুগ, হ্যাঁ, অসাধারণ সমস্ত গান তৈরি হয়েছে। মানে রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রগীতি, অতুল প্রসাদ পেরিয়ে তারপর যে গানের রাস্তাটা তৈরি হয়েছে, এবং তারা কিন্তু মানে শ্রোতাও তৈরি করে গেছেন, মানে একাকী গায়কের গান নয় তো, গান মিলিতে হবে দুইজনে। এখন সেইটার রবীন্দ্রনাথের, দেখো আমরা রবীন্দ্রনাথের 2500 গান নিয়ে আলোচনা করছি না তো, আমরা করি তার 300-400 গান নিয়ে, তাই না? একদম। তারপর আস্তে আস্তে গবেষক হয়তো ওইটা দেখেন, করছেন। কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল সাহেব কিছু কিছু ফরমাশি গান করেছে, হ্যাঁ, রবীন্দ্রনাথকেও করতে হয়েছে উপরোধে। আমি গুরুদেব, আমি এই মন্দির তৈরি করেছি, গুরুদেব আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান করেছি, এই আমার মেয়ে হলো, এই আমার ছেলে হলো, এই বিয়ে হচ্ছে, বিয়ে নিয়ে গান করুন, সেসব অর্ডারি গান আছে। কিন্তু ম্যাক্সিমাম গানই কিন্তু তাদের ব্যক্তিগত অনুপ্রেরণা, ভিতর থেকে বেরিয়ে এসছে। ভিতর থেকে বেরোনো গান আর ফ্যাক্টরিতে বেরোনো গানের মধ্যে তো পার্থক্য থাকবেই। একালে এই ফ্যাক্টরি মেড গান প্লাস গানের সংখ্যাও বেড়ে গেল প্রচুর। আগে মানুষ 2টো গান শুনতো রেকর্ডে, 4টে গান শুনতো ইপি বা এসপি রেকর্ড, আর এলপি কাদের হতো, বহু বছরের বহু গান নিয়ে একটা এলপি ধরো বেরোলো, 12টা গান তাতে আছে কি 10টা গান আছে, লং প্লেইং রেকর্ড যেটা। কিন্তু পরবর্তীকালে ক্যাসেট এবং সিডিতে কি ছোট বড় সব শিল্পীরই 15টা 16টা করে গান। অত গান শোনার সময় লোকের কোথায়? মানে পরিষ্কার কথা, ধরো তোমাকে আমি একটা, বা তুমি আমাকে একটা গান শুনতে দিলে, যে স্যার আমি সিডি করেছি, এটা আমার গান আছে বা কবিতা আছে, খুব ভালো, কোনটা করেছো? ওটা 25টা আছে এর মধ্যে। তুমি যদি বলতে যে আমি একটা গান করেছি, বাড়িতে গিয়েই আমি সঙ্গে সঙ্গে শুনতাম। তো যেই তুমি 25-এর গল্প শুনিয়েছো, ওই তাকেই পড়ে থাকবে ওটা। মানে মার্কেটটা এইভাবে ক্লোজ হয়ে গেল। আরেকটা, আপনি তখন বললেন যে হাসির গান, দ্বিজেন্দ্রগীতি, অতুল প্রসাদ, এরকম নানান গানের শাখা প্রশাখায় তো আপনি ঘুরছেন।
আমি এখন যে যারা গান করছেন অনেকের ক্ষেত্রেই যখন তারাও এইসব গানগুলো করছে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি দ্বিজেন্দ্র গীতি বা আধুনিক সমস্ত গান এক মনে হয়। আপনারা যখন গান করেন, আপনি বা আপনার মতন মুষ্টিমেয় বেশ কিছু শিল্পী, গায়কি গুলোকে পরিষ্কার বোঝা যায়, মানে রবীন্দ্রসঙ্গীত আমি যেভাবে করবো সেভাবে নিশ্চয়ই আধুনিক করবো না, এটা কারোর কাছে স্পষ্ট হয় না কেন? এটা তো শিক্ষার ব্যাপার, তাই না? এখনকার বহু ছেলে মেয়েকে আমি জিজ্ঞেস করেছি যে হয়তো তাদের ক্ষমতা আছে, গলা ভালো, গাইতে পারে ভালো, যে কার কাছে গান শিখেছো, তো বলি ইউটিউবে শিখেছি। আচ্ছা। ইউটিউব এখন মাস্টারমশাই হয়ে গেছে তো। হ্যাঁ, হ্যাঁ। মানে অসুবিধা তো কিছু নেই। ধরো তোমার, আমাদেরও হয় একটা গান, হয় ধরো ধরো বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটা স্পেশাল গান এই কদিন আগেই আমাকে গাইতে হলো। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর একটা নিবন্ধ গাইতে হলো। তা আমাকে একজন অর্ডার করলেন, কোনো একটা ইউটিউবে একটা অনুষ্ঠান হবে লাইভ, এই গানটা আপনি গাইবেন। আচ্ছা। এবার আমি কি করলাম, আমার ঠিক আছে ইউটিউবে হাজার ঘন্টা গান খুঁজে পেলাম, সেই গান কারুর না কারুর গাওয়া আছে, তার গানটা শুনে আমি গানটা তুলে নিলাম। হ্যাঁ, কিন্তু শোনো, আমি তুললাম বা একজন স্কিল্ড আর্টিস্ট তুললেন, খবর পেলাম, কিন্তু একটা নতুন ছেলে মেয়ের পক্ষে এটা ভুল হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে কারণ সে অরিজিনালটাই তো শুনছে না। ঠিক। সে আমি যেটা গাইবো করে যেটা পোস্ট হবে সেটা থেকে সে তুলবে, অরিজিনালটা তো সে গাইছে না। আমরা অরিজিনাল গান শুনতে ভুলে গেছি। রিমেক কালচার বা রিমিক্স কালচার জবে থেকে ঢুকে গেল বাংলা গানে, তখন অরিজিনাল গান ছিল তো শুনতে তো ভালো না, কারণ তার কটকট করে আওয়াজ হয়, রেকর্ডের আওয়াজ হয়, পাখার আওয়াজ হচ্ছে, হচ্ছে, ওই সেটা পাল্টে তিনি অন্যরকম ভাবে গিয়েছেন। তারটা শুনে শুনে পরবর্তী প্রজন্ম তৈরি হলো। আর মাস্টার মশাইরাও আমরা পাল্টে গেছি। আমরা যাদের কাছে গান শিখেছি আগে, আমি ধরো দক্ষিণীতে গান শিখেছি। দক্ষিণীতে রবীন্দ্রসঙ্গীত গান শেখার প্রথম শর্ত ছিল, যেটা এখন কাউকে বললে সে থানায় ডায়েরি করে দেবে। হ্যাঁ, প্রথম শর্ত ছিল যে দক্ষিণীর 5 বছর কোর্স কমপ্লিট না হওয়ার আগে বাইরে কোথাও গাওয়া যাবে না, দক্ষিণের অনুষ্ঠানে গাওয়া যাবে। আচ্ছা, মানে বাইরে কোনো প্রোগ্রাম এখানে কোনো ছেলে বা মেয়ে মানবে তাই না, কারণ সবাই আর্টিস্ট। আমরা করেছিলাম সেই তাদের চক্ষু এড়িয়ে আমরা দু এক জায়গায় প্রোগ্রাম করেছিলাম। তারপর আমার দেশ পত্রিকায় এত বড় ছবি বেরিয়েছিল, একটা জায়গায় গান গেয়েছি, তখন দক্ষিণী 3rd ইয়ার। তো শিশির মঞ্চে একটা অনুষ্ঠানে গান গেয়েছিলাম লুকিয়ে, আর পারমিশন কে নেবে, মনে মনে ভাবছি দারুণ গাইছি ইত্যাদি, তো গান গাইলাম। সেখানে যে রিপোর্টাররা এখন যেমন সব সব মিডিয়া সম্পর্কে সচেতন, আমি গাইছি, আমি কি জামা কাপড় পরছি, গ্রুমিং, হেন তেন, আমার চুল, আমার দাড়ি, আমার মোজা সব, হ্যাঁ, সেখানে তো না একটা পাঞ্জাবি পাঞ্জাবি গলিয়ে গেয়ে দিয়েছি গান, দুটো গান, চৈত্রবাবু না একটা যেন কি। তো সেখানে যে দেশ পত্রিকা থেকে রিভিউয়ার এসছে, জানি না, বিখ্যাত লেখক দেবাশিস দাস গুপ্ত, দেবাশিস দা তার জানিও না, তখন তো দেশ পত্রিকা বাঙালির ঘরে ঘরে। তো হঠাৎ আমার বাবাকে একজন ফোন করে বললো যে আজকে অলোকের দেশ পত্রিকায় ছবি বেরিয়েছে। আমার বাবা তো এত হকচকিয়ে গেছেন, বাবা জানতেন যে আমি ওই অনুষ্ঠানে গান গাইতে গেছি। সেখানে আমার সম্পর্কে 8-10 লাইন লেখা হয়েছে যে বহুদিন পরে এরকম, যাও আর বাড়ালাম না, দেবাশিস দা লিখেছিল, আমি তাকে চিনিও না, তখন কোনো গায়কই কোনো সমালোচককে চিনতেন না। তাতে তো আমার, কারণ ফোনের পর ফোন বাড়িতে আসছে, হ্যাঁ, তখন তো ফোনই ভরসা, তখন তার সব মোবাইল টোবাইল সব কিছু নেই। হ্যাঁ, ওই আসছে, খুব খুশি। তারপরে তো দক্ষিণীতে তার পরের দিনই গান শেখা, 3rd ইয়ার তো গান শিখতে গেছি। শুভ ঠাকুরদা ওই পায়চারি করছেন বারান্দায়, তাই করতেন। তা আমায় দেখে বললেন, তুমি আবার গান শিখতে এসছো কেন বাইরে থেকে? তুমি তো আর্টিস্ট হয়ে গেছো, তোমার কাগজে ছবি বেরোয়, একালে হলে। সে বলতো হ্যাঁ হয়েছে তো, নিশ্চয়ই হয়েছে, আপনি পারেননি, আমি পেরেছি। আমি তখন হাতে পায়ে ধরে, না সে নেবে না, বলে না তুমি আর দক্ষিণে গান শিখবে না, তুমি পারমিশন নিয়েছিলে? বলা আছে যে অনুমতি সাপেক্ষে, অনুমতি নিয়েছো? দিতাম না অনুমতি। এই যে মাথা ঘুরে যাবে তোমাদের, এই যে তোমার সম্পর্কে লেখা হয়েছে এত, বুঝেছিলাম পরে যে কেন উনি বারণ করেছিলেন। যার ফলে কি আজকে তুমি আমার কাছে এসছো এই কারণে, কিন্তু আজকে আমরা শিক্ষাটা সম্পূর্ণ করতে পেরেছি। কারোর কম কারোর বেশি, কিন্তু শিক্ষা পথে গেছি। এখনকার ছেলেমেয়েরা, আমার এই গানের কাছে কখনো কখনো ছেলে মেয়ের মা বাবারা আসে, তারা এসে বলেন যে সারে গা পাই এরকম গান করে, সেরকম তুলে দিতে পারে না।
আচ্ছা। আর তার মানে আমরা তো সারেগামাই করি, বলে না এই সারেগামা না, ওই যে টিভিতে হয় যে আচ্ছা, কম্পিটিশন, reality show। হেরে গেলেও চলবে, মানে বলছে, মানে আচ্ছা। দেখাতে হবে শুধু টিভিতে, আচ্ছা। মানে ফার্স্ট রাউন্ডে হেরে গেলেও চলবে, কিন্তু ওইরকম একটু করে দিতে পারেন, তার জন্য যা টাকা লাগবে আমরা খরচা করব। এখনকার আপনার আর কাছে যারা আমাদের সময় বাবা মারা এত বেটা ছেলে গান শিখবে অ্যালাউড নয়, তাও তো মায়েদের হেল্প থাকতো পিছনে, বা পাড়া প্রতিবেশী বলতো যে ভালো গান করে কেন দেবে না। তখন তাদের 25, 30, 40 টাকা বের করতে জীবন বেরিয়ে যেত, এমন নয় যে তাদের ক্ষমতা ছিল, যথেষ্ট ক্ষমতা ছিল, কিন্তু তারা ভাবতেন যে এই ছেলে মানুষ হবে না, 40 টাইপের স্পিড হবে না, ব্যাংকে চাকরি পাবে না, এই গান গিয়ে কি করবে, মুজরো করবে, এই ভাবতো। একদম আর এখন তো এইটা একটা বিজনেস, মানে বাবা মারা চান। কয়েক লক্ষ টাকা আলাদা করে রেখে দেন ছেলে মেয়ের গ্রুমিং এর জন্য, ঠিক ঠিক। এবং টাকা দিয়ে তাকে প্রতিষ্ঠিত হতে হবে। খুব কম ক্ষেত্রেই টাকা ছাড়া, শুধু টাকা না, অনেক কিছু দিয়ে প্রতিষ্ঠিত হতে হয়। তখন তো প্রসেসটাই আলাদা ছিল। আলাদা ছিল, মানে গানকে অনেক পথ পেরিয়ে আজকে এই জায়গায় আসতে হয়েছে। তখন তো গানের অনেক মানে পেছনে প্রেক্ষাপট রয়েছে, এবং সেটা দরকার তো। ভদ্র সমাজে তখন গান গাওয়াই হতো না এরকম। রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে বিশ্বভারতী গড়ার চেষ্টা করছেন, ওনার তখন দুটো জিনিসের অভাব, এক হচ্ছে কারা শিখবে, কারা শিখবে, আর দুই হচ্ছে পয়সা কোথায়, টাকা কোথায়। তখন উনি কি করলেন, বিত্তবান বাঙালি এবং যারা ছিলেন বিভিন্ন জায়গার বিভিন্ন সংস্থা, হ্যাঁ, তাদের উনি ধরবেন যে তোমরা পয়সা দাও, না হলে আমি কি করে আশ্রম গড়বো এখানে। আর সমস্ত কালচারালি শিক্ষাগত দিক দিয়ে এস্টাবলিশড ফ্যামিলিতে বললেন তোমাদের বাড়ির মেয়েদের দাও, মেয়েরা তো পর্দানসীন, তারা গান গাইবে, তারা নাচবে। রবীন্দ্রনাথ বললেন যে এটা ওরকম নয়, এটা আমি আশ্রম করছি এই সময়, শান্তিনিকেতনে। এই সময় থেকে সেই জন্য প্রাক্তন আশ্রমিক যারা, তারা খুব পরবর্তীতে দুঃখ পেয়েছেন বিশ্বভারতীর এই হাল দেখে, যেটা ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে, তাই না? তখন তো তা ছিল না। তখন রবীন্দ্রনাথ কবি গুরুদেব ডেকেছেন, গুরুদেবের কাছে ছেলে মেয়েদের পাঠিয়ে দেওয়া হতো। শৈলেন্দ্র রঞ্জন ম্যাথমেটিক্সের অত বড়, কেমিস্ট্রির অত বড় অধ্যাপক তিনি। রবীন্দ্রনাথ বললেন তোমার ম্যাথমেটিক্স কেমিস্ট্রি অন্য লোক পারবে, কিন্তু আমার তো গান তো কেউ শেখাতে পারবে না, তুমি চলো শান্তিনিকেতনে, টাকা পয়সা হয়তো কম পাবে, কিন্তু ওখানে আবাসিক যে ব্যবস্থা। আজকে ধরো রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ছিল বলে আজকে এত শিল্পীকে, সুচিত্রার থেকে আরম্ভ করে, সুবিনারায়ণ থেকে আরম্ভ করে আমরা পেয়েছি। আমরা মানে শৈলরঞ্জন থেকে আমরা শান্তিতে বুঝতাম এত বড় একটা কৃষ্টি সংস্কৃতির জায়গা। রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে প্রকৃতির ছায়াতলে মানুষকে না বসাতে পারলে গানও হবে না, তাদের ব্যক্তিগত জীবনে স্ফুরণ হবে না। আর আমরা এখনই কি করছি বল? আপনার কাছে যারা ছাত্রছাত্রীরা আসছে তাদের মানে আপনি যেভাবে গান শেখাচ্ছেন, তারা কি শিখতে আগ্রহী? আমি খুব ফরচুনেট, শুধু আমি নই, আমার মতো আরো অনেকের অভিজ্ঞতাই এরকম। ধরো এখন একটা প্যান্ডেমিক কাণ্ডের পরেও তো 150-200 স্টুডেন্ট আমার আছে, তাদের মধ্যে 80% ছেলে মেয়ে কিন্তু কোন রকম ধান্দা নেই, তারা কিন্তু শেখার জন্যই আসে, এবং তার মধ্যে বয়স্ক মানুষজন প্রচুর। আমার কাছে গান শেখেন 81 বছর বয়সের পুরুষও আছেন, এবং তিনি রেগুলার, তিনি বাড়ি বেরোতে পারছেন না এই করোনার ভয়ে, কিন্তু তিনি অনলাইনে গান শিখছেন। মানে 70 থেকে 80 বছর ষাটোর্ধ মানুষ আমার কাছে গান শিখছেন, প্রায় 40-50 জন। তাদের আর কি পাওয়ার আছে? শেখার জন্য, অনলি আর্ট ফর আর্টস সেক, হ্যাঁ, মনের আনন্দে। এবং ইয়ং জেনারেশনে যারা আছেন, যারা হাউস ওয়াইফ আছেন বাড়িতে, যারা আমাদের কাকিমা, দিদি, মাসিমা, ছোট ভাই বোনের মতো যারা সাংসারিক সমস্ত কাজকর্ম সেরে তারা গানটা করছেন কিন্তু মনের আনন্দে। আর তারা যারা ইয়ং জেনারেশন যারা, হ্যাঁ, তাদের মধ্যে 10-20% হচ্ছে এটাকে প্রফেশন করবো, প্রফেশনালি গাইবো, তার জন্য যে মূল্য দিতে হয় দেবো, দিচ্ছেও। তারা সবসময় মূল্য ফেরত পাচ্ছে, ফেরত পাচ্ছে না। কিন্তু ওই যেটা বললে যে একটা উদ্দেশ্য ভিত্তিক যে সেটার সংখ্যা কিন্তু অপরচুনিটি অনেক কম। আমার কাছে গানটা শিখতে এসছে ভালোবেসে। এখন আপনি তো অনেক বছর ধরে গান করছেন, মানে গানটাই আপনার জীবন।
আপনি যখন এত সব গান, এখন নতুন নতুন গান তৈরি হচ্ছে, আপনার কখনো মনে হয়নি যে কোনো আমি আমি নিজের কথায় নিজের হ্যাঁ, সুরে? আমার তো কিছু কিছু গান আছে, তো আমি নিজের কথায় নিজের সুরে, বেশি না, 15-20টা গান আমার আছে, এবং সেগুলো অনেকগুলোই রেকর্ড বেরিয়েছে। হ্যাঁ। তার থেকে একটা শুনি। উম, যেমন ধরো, একটা প্রেমের গান, হ্যাঁ, একটা শপথের গান। আগুন ছুঁয়ে তোমায় ছবু, রাঙা ধুলোয় উড়িয়ে হাওয়ায়, দীপ্ত শিখার দৃষ্টি নিয়ে, বৃষ্টি দিয়ে শুদ্ধ হব, আগুন ছুঁয়ে তোমায় ছবু। এখানে লেখা আমার না, লেখা অনুব্রতন চৌধুরী, আচ্ছা। কিন্তু ধর সুর আমার, অথবা এইটা আমার নিজের লেখা সুর। এই রূপসী বাংলা হৃদয় জুড়ে, আমি এখনো গানের গন্ধ পাই, ঘন বর্ষণে কত নির্জনে, ঘন বর্ষণে কত নির্জনে, আমি নতুন চলার ছন্দ পাই, কত নতুন গানের গন্ধ পাই। এই রূপসী বাংলা হৃদয় জুড়ে, আমি এখনো গানের গন্ধ পাই। সাধারণ। আসলে গান সুর করব, কথা লিখবো, এটা তো হঠাৎ করে মনে মনে আসে। দিস ইজ নট মাই প্রফেশন। আমার গান গাওয়াটা হচ্ছে কাজ, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয়, ইচ্ছে হয়, হ্যাঁ, নিজের সুরে নিজের হয় সময়। এই যেমন প্যান্ডেমিক এর সময় বাচ্চাদের উপর একটা আঘাত আসছিল, তখন এই যেমন এই গানটা করেছিলাম, কেড়েছে অনেক স্বজন সুজন, ছিঁড়েছে বিশ্ববিলার তার, তৃতীয় ঢেউয়ের লক্ষ্য শিশুরা, সেখানেও নেই একটু ছাড়, প্রতিবারই সে যে অতিবারী করেছিলাম এটা। সুতরাং কখনো কখনো মনে ইচ্ছা আসে, তখন করি। রেগুলারলি কিন্তু যে আমাকে গান লিখতে হবে, সুর করতে হবে। এখন তো অনেক শিল্পী মানে গান গাওয়ার পাশাপাশি এইটাকেও প্রফেশন হিসেবে নিয়েছে, যে নিজের গান খুব ভালো। এর মানে এর তো সূচনা পর্ব তো আগেও হয়ে গেছে। যেমন ধরো মান্না দে কত অসংখ্য গান নিজে গেয়েছেন, সুর করে অপরজ্যোতি গাইছেন, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় সবচেয়ে বড় উদাহরণ, যে এরা নিজেরা যেমন নিজের সুরে গান গেয়েছেন, অপর শিল্পীদের দিয়ে গাইছেন, সেই ধারাটা রুদ্ধ হয়ে গেছিল। কিন্তু ওই বললাম যে ওই জীবনমুখী বলো বা নতুন গান বলো, যাই বলো না কেন, যে সুমন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে কথা সুর শিল্পী মানে অভিন্ন, এটা তো খুব ভালো কাজ। এবং এর সূত্র ধরে ব্যান্ড গুলো থেকেও অনেক নতুন নতুন গান, হ্যাঁ, যেগুলো ব্যান্ডের সব গানে গিয়ে আমাকে বিরক্ত করেছে তা নয়, ব্যান্ডের বহু গান আছে, বিশেষ করে দোহারের গান, চন্দ্রবিন্দুর কিছু গান, ভূমির যে লোকসঙ্গীত আশ্রিত কিছু গান ছিল সেগুলো। কিন্তু আলটিমেটলি ব্যান্ড মানেই লোকে কিন্তু ইয়ং জেনারেশন নাচতে চায়। রূপম ইসলাম মানেই নৃত্য, কিন্তু রূপমের তো অনেক সিরিয়াস গানও আছে প্রচুর, এবং রূপমের গান একালের ছেলেদের মুখে মুখে ফিরেছে, তার নিশ্চয়ই একটা ইতিবাচক দিক আছে। আমার মেয়েই ধরো রূপমের 10-15টা গান কোনো কিছু না দেখে গিয়ে দিতে পারতো, যখন আজ থেকে 7-8 বছর আগের কথা বলছি, এখনো পারে হয়তো। তো এটা তো একটা বিরাট বড় ব্যাপার, এটা তো ইনজেক্ট করা যায় না। তোমার সামনে ধরো একটা কবিতা, যদি আমি খুব বাজে একটা কবিতা আমি 15 বার তোমার সামনে পড়ি, তোমার এক লাইনও মনে থাকবে না। কিন্তু একটা ভালো গান যদি আমি তোমার সামনে গাই বা ভালো কবিতা বলি,
তুমি সেটা কিন্তু সঙ্গে 2-4 লাইন সঙ্গে মনে থাকবে এবং তুমি আমার বাড়িতে ফিরে ফোন করে বলবে যে এই লাইনটা ভুলে যাচ্ছি, তো আরেকবার বলবেন। গুনগুন করে এটা হচ্ছে পার্থক্য। একদম। আর যেটা আমার মানে খুব জানতে ইচ্ছে করে, এত সিনেমা হচ্ছে, এত মিডিয়াম গ্রেডের শিল্পী বলছি, তাদেরকে প্লেব্যাকে পাচ্ছি, আপনাকে সেভাবে পাচ্ছি না কেন? প্লেব্যাকে গান আমি তো মানে সিরিয়ালে প্রচুর গেয়েছি, জানো সেটা, কিন্তু ফিল্মে ডাকেনি, হয়তো আমার গলার সঙ্গে কিংবা একটা প্রসেস আছে, মানে ধরো তোমাকে ওইটার পিছনে লেগে পড়ে থাকতে হবে, মানে যারা একালের সুরকার, একালের যেমন ধরো একালের ব্যস্ত সুরকারদের মধ্যে তো একজন চন্দন হচ্ছে সিরিয়ালে কল্যাণ সেন করাট। এখন কল্যাণদা কোথায়, ফিল্মের কাজ কোথায়? নেই তো। কেন নেই? লোকে তাকে সেইভাবে চাইছে না, লোকে তাকে অনস্টেজ চাইছে কোয়ারের প্রধান হিসেবে। আমাকে লোকে চাইছেন যে আমি পুরনো বাংলা গান, রবীন্দ্রনাথের গান, হ্যাঁ, সামনাসামনি গাইবো, ওর টিভিতে বলবো, সেইভাবে চেয়েছেন। এই নিয়ে আমার কোনো হাহুতাশ নেই। তবে হয়তো আগামীতে দুটি একটি ছবিতে আমার গান থাকবে, সেটা আপাতত সেটা সম্ভব, মানে থাকুক না, ধামা চাপা দেওয়া থাকুক, যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা, আপনি তো গান শোনেন, বরঞ্চ ওই সময়টা আমি অনেক ব্যয় করেছি আমার লেখালেখি দিয়ে, সঙ্গীত বিষয়ক লেখালেখিতে প্রচুর এখনো রেগুলার বই অনেকগুলো। আমার আত্মজীবনী যেটা বেরিয়েছে গান আমার, সেটা ভালো বিক্রি হয়েছে, এই প্যান্ডেমিক পিরিয়ডের মধ্যে লেখা, আমাকে নিয়ে কম লেখা, আমার চোখ দিয়ে অন্য মানুষদের কথাই বলেছি। আরো 4টে বই আছে, আরো বই মেলার সময় একটা নতুন বই বেরোচ্ছে আমার, এবারে একটা কম্পাইলেশন প্লাস কিছু নতুন লেখাও থাকছে। আমি মনে করেছি এটা ফ্রুটফুল কাজ, এগুলো থেকেই যাবে, একদমই চিরকালের জন্য। আপনার কোন গান গাইতে বেশি ইচ্ছে করে, আপনার নিজের, বা শুনতে চান কোন গান বেশি? আমার গাইতে ইচ্ছে করে সেই গান, যেই গান আমার আয়ত্তের মধ্যে, মানে সব গানই যে আমি গাইতে পারি সমান গুরুত্ব দিয়ে, সমান যোগ্যতায়, তা না। এই বিষয়ে আমি খুব একটা মানুষকে শ্রদ্ধা করি, ভালোবাসি নিতে, হেমন্ত দা খুব ভালো করে বুঝতে পারতেন যে কোন গানটা তিনি পারেন আর কোনটা তিনি পারেন না। হ্যাঁ, এবং যেটা তিনি পারবেন না, তিনি ধরো সিংহ তবু নামটা সিংহ কিশোর কুমারকে দিয়ে গাইয়েছেন, নিজে গাইতে জাননি কিন্তু। হ্যাঁ, মানে কার গলায় কি হবে এটা জানতো। আমি ধরো তুমি যদি আমাকে বলো যে কি গান গাইতে আমি সবচেয়ে ভালোবাসি, অবভিয়াসলি রবীন্দ্রনাথের গান। কিন্তু পুরনো বাংলা গানের প্রতি আমার একটা অনুরাগ বরাবরের আছে, ছিল, এখনো আছে, কারণ সব ভার্সেটাইল জিনিয়াস তারা, যারা সুরফুর করেছেন বা কথা সাজিয়েছেন, মানে কিংবদন্তি সব মানুষজন। ওই জন্য তাদের শুধু যে পুরুষ ছিল, পুরুষ মহিলা, এবং তখন ধরো একটা রেকর্ডিং ব্যবস্থা এত দুর্বল ছিল, একটা মাইক্রোফোনে উপর ভর করে গাইতে হতো সবাইকে, সেই ভাই মিউজিশিয়ানদের বসাতে হতো, রেকর্ডিস্ট, মানে কখনো এমনও হয়েছে যে ভায়োলিন আসতে বাজছে, যেই গানটা ইন্টারলুড এলো, ভায়োলিন একটু এগিয়ে এসে মাইকের সামনে বাজিয়ে দিয়ে আবার দূরে চলে গেল। এসব তো আর দেখতে পাচ্ছেন না, যারা গান শুনছেন, রেকর্ড না, মানে এরকম হয়েছে। এদের বিরাট সম্মান দিতে পারি আমি, দেওয়ার ইচ্ছে হয়। তো পুরোনো বাংলা গান, রবীন্দ্রনাথের গান, তবে তুমি একটা আইটেম বলো আমাকে, তাহলে রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথের গান এই সময়ের গান আপনি শোনেন? খুব শুনি, কেন শুনবো না? কারণ গান গাইতে ইচ্ছে হয় না, এই সময় বললাম তো, কিছু কিছু ছেলে মেয়ের গান আমার খুব ভালো লাগে। ইচ্ছে তো অনেকই হয়, কিন্তু হয়তো যোগ্যতা নেই। এই সময় ছেলে মেয়েদের অনেক তৈরি করার ছেলে মেয়েরা আছে, মানে দুস্তুর মতো গান বাজনা শিখে তারা এসছে। কিন্তু তুমি যেটা মিন করতে চাইছো, সেটা হচ্ছে এই সময়ের যে সমসময় যে গান তৈরি হচ্ছে, জ্যাজ বা, হ্যাঁ, না আমি তাও বলছি না, মানে এই সময়ের যে আধুনিক গান, বেসিক গানই বলি বা সিনেমার গানই বলি, এই সময় সিনেমার গান সম্পর্কে আমি খুব অনবহিত, আমি জানি না। কখনো কখনো দুটো একটা ভালো ছবি যেগুলো টিভিতে দেখায়, তাতে শ্রেয়া ট্রেয়াকে দিয়ে যে সমস্ত গান টান গানও হয়, খারাপ লাগে না। কিন্তু ধরো শ্রেয়া, মোনালি, এদের যদি বাংলা গান এইভাবে গাওয়ানো যেত, মানে যদি তাদের গলাটাকে কাজে লাগানো যেত, যেভাবে, ধরো আগে কি ছিল যে
বোম্বের শিল্পীরা বাংলা গান গাওয়ার জন্য ধন্য হয়ে যেতেন পুজোয়, আমরা দেখেছি। মোহাম্মদ রফি গাইছেন, মুকেশ গাইছেন, কিশোর কুমার, তার সে বেসিক্যালি কলকাতা, লতা মঙ্গেশকর। এখন বাঙালি শিল্পীরা আমরা চাইছি যে বোম্বের মতো করে গাইতে। বোম্বেতে গিয়ে যদি গাইতে পারলাম মরতে যেতাম, নাহলে বোম্বের মতো করে তুমি দেখতে পাবে সেই কায়দাকরণ। দুঃখের কথা হচ্ছে যে টিভিতে যে এই কম্পিটিশন হয়, শো গুলো হয়, তাতে কিন্তু কোনো নতুন গান নেই। সেই 50-60 দশকের 70-এর মেলোডি, হিন্দি বলো বাংলাই বলো, সেই মেলোডি গুলো ভাঙিয়ে চলছে এইসব ব্যবসা। কিন্তু তুমি দেখেছো কি নতুন গান নিয়ে কিছু হচ্ছে? প্রডিউসাররা পয়সাই দেবে না, তারা ভয় স্কেয়ার্ড হয়ে আছে। শিল্পীরা এই সময়কার তাদের গলায় কখনো দলিল দোল, কখনো আষাঢ় শ্রাবণ, কখনো কেন গেল পরবাসে, কিন্তু গান নিয়ে কাউকে কিছু জিজ্ঞেস করো, গানের পিছনের হিস্ট্রি। সেখানে আমাদের মাস্টারমশাইরা আমাদের তারা গরিব মানুষ ছিলেন, সেভাবে অর্থ পরিচিতি কিছুই পাননি। সেটা আপনাদের আগ্রহ ছিল, আপনারা জানতে চেয়েছেন? আগ্রহ ছিল। যেভাবে আমরা গান শিখেছি, শুধু বাস ভাড়া সম্বল থাকতো যখন দক্ষিণে গান শিখতে যেতাম, শনিবার আর রোববার 2 দিন ক্লাস হতো সপ্তাহে। তার মধ্যে জন্মোহন বাগান ছিল, টিভি ছিল, বিয়ে বাড়ি ছিল, সব বাদ দিতাম, কিচ্ছু দেখতাম না। ওই শনি রবি দক্ষিণী ক্লাস পরবর্তী আড্ডা, এটা আমাদের কাছে একটা বিশাল আকর্ষণের ছিল। আমার বাবা যখন মারা গেলেন 84-এ, সেই সময় আমার দক্ষিণের 83-84 আমার দক্ষিণ চূড়ান্ত বছরের পরীক্ষা, বুড়ো বয়সেই ওখানে গান শিখেছি। ওই সময়টুকু শুধু আমি হ্যাঁ, তখন আমার 23 বছর বয়স, ওই সময়টুকু আমি শুধু তখন দক্ষিণে যেতে পারিনি। কিন্তু যেতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমাদের মধ্যে এমন টিম ওয়ার্ক ছিল যে আমার গানের বন্ধুরা তারা আমার বাড়িতে এসে আমার সঙ্গে আলোচনা করতো, গান গাইতাম আমরা একসঙ্গে, যাতে আমি রেডি থাকি পরীক্ষার সময়। এইগুলো এখন বোধহয় খুব কমে আসছে, আমাদের সময়টাও কমে আসছে। আর স্যারের কাছে আসলে যেটা সব থেকে বেশি হয়, এত মানে প্রেক্ষাপট বা গল্পের ভান্ডার, এত গানের ভান্ডার, যে এই কয়েকটা 1 ঘন্টার মধ্যে ধরা অসম্ভব প্রায়। এখানে থামতে হবে, কিন্তু আমি শুধু একটাই শেষ আমি স্যারকে বলবো যে আপনার এত বছরের জীবনে গান, গল্প, সমস্ত পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়াতেও যেটা পেয়েছেন, সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, এরকম একটা গান দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা শেষ করব। ও রবীন্দ্রনাথ আমাদের প্রতি মুহূর্তে আছেন, তাই না? কি পাইনি তারি হিসাব মিলাতে, মন মোর নয় রাজি। কি পাইনি আজ হৃদয়ে ছায়াতে আলোতে, বাঁশরি উঠেছে বাজি। কি পাইনি ভালোবেসেছিল এই ধরণীরে, ভালোবেসেছিল সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে। কত বসন্তে দক্ষিণ সমীরে ধরেছে আমারি সাজি। কি পাইনি, কি পেলাম না, এইসব নিয়ে আমার অত চিন্তা নেই। 15 বছর রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে সাময়িক সময়ের শিক্ষকতা করেছি, 86 থেকে 2001 পর্যন্ত। তখন মনে আশা ছিল যে হয়তো এই বিশ্ববিদ্যালয় আমাকে পূর্ণ সময়ের শিক্ষক হিসেবে নেবে, কিন্তু না, নেয়নি। তখন তারা যোগ্য মনে করেনি। আবার এখন এই সময় তারা রবীন্দ্রসঙ্গীত এমএ পরীক্ষক হিসেবে আমাকে ডাকছে। এটাই তো আমার অ্যাচিভমেন্ট, একদম এটাই আমার পাওয়া। আর এই জন্যই স্যারের কাছে আসা। অলোক রায়চৌধুরী এক বিশিষ্ট নাম এখন গানের জগতের, এবং
বই, লেখালেখি, গানের প্রেক্ষাপট, গানের ইতিহাস, অনেক কিছু, গানের ভান্ডার যাকে আমরা বলছি। তার কারণ আমি যখন বললাম স্যারের কিন্তু খাতার দরকার হয়নি, এবং স্মরণ শক্তি অসাধারণ, কারোর কারোর খাতার দরকার হয়, বোধহয় তারা গানটাকে আত্মার মধ্যে নিতে পারেন না। সেই জন্যই স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারকে সবসময় প্রণাম জানাই, এই কারণেই স্যারের কাছে বারবার আসা। আজ শেষ করছি। সকলকে নমস্কার। সকলকে